হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন। তো দেখতেই পাচ্ছেন নতুন একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বাট আজকে আসলে কোনো ব্লগিং ওই টাইপের কোনো ভিডিও না, জাস্ট আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা, অর্থাৎ আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে আজকে আমরা কিছু অ্যান্সার আপনাদেরকে জানাবো আর কি। তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু কাশি আছে আর কি। তো নতুন বাসায় এসে নতুন পরিবেশে মোটামুটি আছে আলহামদুলিল্লাহ। গত পরশুদিন আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছি, তো ভিডিওর লাস্টে 2.5 মিনিটের মতো ছিল, 2.5-3 মিনিট, যেটা ও এডিট করছে সম্পূর্ণ ভয়েসটা মিউট করে ফেলছে। তো ভিডিও আপলোড হওয়ার পরে যখন ভিডিও দেখতেছি, কে যেন একজন কমেন্ট করেছিল যে লাস্টে ভয়েস আসে নাই। তো খুবই খারাপ লাগছে, ওর সাথে খুব মিসবিহেভও করেছে আমি। তো আজকে এডিট করতে গিয়ে আবার আমি ভিডিও কষ্ট করে এডিট করব, আমি ভিডিও সবকিছু করব, আবার কিছু সমস্যা হলে আমার উপরে ঝাড় যাবে। কারণ ভিডিওটা কিন্তু এডিট করার কথা ছিল ওর, লাস্ট পর্যায়ে যায় বলতেছে আমি আমার ভিডিও দিব না, তুমি যা করো। পরীক্ষা খুবই ভালো দিব, কিন্তু কলমে কোনো কালি থাকবে না। কালি ছাড়া যে কলম আছে সেই কলম দিয়ে পুরো খাতা সুন্দর করে লিখে আসবে, এসে বলবো আমি প্লাস পাবো। আচ্ছা যাই হোক, আসো আসো আসো, সরি 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 বলছি বাবা, এত কিছু করেও দাম পেলাম না। তো বিষয়টা হচ্ছে আমরা কেন বাসা ঘন ঘন চেঞ্জ করতেছি, বাসা চেঞ্জ করার পেছনে কারণগুলো কি কি, এটা একই বিল্ডিং এ থাকার পরেও কেন আমরা চেঞ্জ করলাম, খালাদের সাথে মূলত আমাদের কোনো প্রবলেম হয়েছে কিনা, এই সামগ্রিক বিষয় আজকে আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে আসলে উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। তো এখানেই দাঁড়িয়ে কথা বলবো না বসে কথা বলবো? বসি, কারণ তুমি যে কথা বলছো এমনিতে আমার মাথা গরম হয়ে না না না, এক মিনিট, আমি কি কথা বলছি? তুমি বলছো যে তুমি এটাই বুঝাইছো যে কাজ করে কোনো মূল্য নাই, কারণ কাজ তুমি সঠিকভাবে করতে পারো। আমি শুধু একটা কথাই বলি যে প্রথম রিজন যেটা, যে ওর এটা কি গ্রামের ভাষায় অনেক ধরনের কথা আসতে পারে, যে সারাদিন অতিষ্ঠ, বাসা চেঞ্জ করবো, বাসা চেঞ্জ করবো, বাসা আমার অতিষ্ঠ। ঠিক আছে, কেন কেন এটা সেটা বলতেছি, চলো আগে বসি। না, আমি কেন সেটা তো আমিও বলবো, কিন্তু আমি শুধু এটাই বলছি যে প্রথম রিজনটা এখন এসে কি মনে হচ্ছে, আমার জন্যই তো চেঞ্জ করে, এখন এসে তোমার কি মনে হচ্ছে? খুবই বাজে। বাসা থেকে বের হও। বাসা থেকে আমি কেন বের হবো? তুমি এই বাসায় বসে থাকবে কেন? তুমি ওই ভালোবাসায় যাও। ওই আমাদের বাসা কিন্তু এই পাশের বাসায়, আমরা যে বাসাটা থাকতাম ওইটা হচ্ছে আমাদের এক বিল্ডিং পরে, একেবারেই কাছাকাছি পাশাপাশি। তো চলুন আমরা আর দাঁড়িয়ে না থেকে একটু বসে কথা বলি। তো আমরা ফাইনালি কি বলবো, ড্রয়িং রুমে বসে পড়েছি, একটু বসে কথা বলি। তবে হ্যাঁ, এখানে বসে কথা বলাটাও কিন্তু অনেক দুষ্কর, কারণ এমনিতেই এখন গরমের সময়, আর কথা বলতে গেলে নর্মালি ফ্যান দিয়ে যদি কথা বলি কথাগুলো ক্লিয়ার শোনা যাবে না। আবার এসি রুমে আসিয়া ঘুমাচ্ছে, বেডরুমে, ওখানে তো গিয়ে কথা বলার তো একটা বিষয় হচ্ছে যে আমরা আসলে কেন বাসা চেঞ্জ করলাম। আমরা প্রথম যে বিল্ডিংটাতে ছিলাম, এই এরিয়াতে আসার পরে খুবই ভালো ছিল, সার্বিক দিক থেকে খুবই ভালো ছিল, সবাই অনেক বেশি পছন্দ করত। এক্স্যাক্টলি। তো মাঝখানে যেটা হলো সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমি একটা বাড়ি অলরেডি আল্লাহর রহমতে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো ওই বাড়িটা করার পূর্বে আমি একটা জিনিস চিন্তা করলাম যে বাড়ি করতে গেলে যদি আমি একটু সার্বিক দিক থেকে খরচটা একটু কম হয়, সেটা আমাদের জন্য ভালো হবে। তো সেই জায়গা থেকে মিমকে বললাম যে মিম, এরকম একটা যদি আমরা একটু এটার চেয়ে যদি, কিন্তু আবার একটা কথা ছিল, যেহেতু আমার একদমই ছোট্ট একটা বাচ্চা, তখন আমি কথাটা এখন শেষ হয়নি, এটা ছিল প্রথম রিজন বলার। তো তখন আমি যখন মিমকে বললাম যে এটা করলে কেমন হয়, তো তখন ও বললো আচ্ছা তাহলে এক কাজ করি, চলে দেখি, বাসা দেখি। তো আমার খালা শাশুড়ি যে বাসায় থাকে পাশেই, তো ওই বাসায় গিয়ে যখন এই বাসাটা দেখলাম, অর্থাৎ যে বাসাটা আমরা মাত্র ছেড়ে আসছি, তো ওই বাসাতে যাওয়ার পরে আমি প্রথম যে জিনিসটা আমার মাথায় ক্যাচ করলো যে এখানে যদি আমরা বাসাটা নিই, তাহলে মেম বাচ্চা রাখার যে একটা বিষয়, বা খালা শাশুড়ির যে সহযোগিতা, মায়ের মতো যে হেল্প, এইটা পাবে। হ্যাঁ, আমি কিন্তু বাচ্চা নিয়ে আমার বাসা থেকে খালার বাসায়, ওরা চলে যাওয়ার পরে আমি খালার বাসায় চলে যাইতাম। তো ওরা গোসল টোসল করে এটা একটা ভালো অপরচুনিটি ছিল। এবং সেখানে আমরা পূর্বে যে বাসাতে ছিলাম সেই বাসার চেয়ে মোটামুটি ভাড়াটা অনেক কম ছিল। তো সেই জায়গা থেকে সার্বিক দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, পারফেক্ট। দেন আমরা বাসা তো শিফট করলাম। এটা একেবারে হঠাৎ সিদ্ধান্ত বলবো।
এবার যেটা হলো বাসা ছাড়ার পরে অর্থাৎ আমরা যখন চলে যাব তখন আমাদের আর ভালো লাগতেছে না। মানে হ্যাঁ, আমরা লাস্টলি আমাদের পূর্বের যে বাসাতে ছিলাম অর্থাৎ প্রথম বাসা, ওই বাসার মালিককে আমি এটাও বলেছিলাম যে ঠিক আছে আমি 1 মাসের টাকা মানে নতুন করে লাগে আমি দেবো, সমস্যা নাই, কিন্তু এই বাসাটা আমার ওখানে লস হইলে হোক, কিন্তু আমি এখান থেকে যেতে চাই না। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে ওটা অন্য জায়গা থেকে তারা অ্যাডভান্স অলরেডি নিয়ে নিয়েছে, অর্থাৎ আমরা চলে গেলে ওই মানে বাসাতে নতুন কেউ আসবে। তো এটা খুবই একটা দুঃখজনক বিষয় ছিল। লাস্টলি মিম কান্নাও করেছে, যেটা সত্যি কথা। ও আসলে 2টা বছর ওখানে আমি ছিলাম, আমার ওই জায়গাটার প্রতি একটা তো দেন আমরা তো নরমালি দেখা গেল যে ওই বাসাটাতে আমরা চলে আসলাম বাসা শিফট করে। তো ওখানে আসার পরে প্রথম কয়েকদিন মোটামুটি ভালোই লাগছে, তারপরে কিছু জটিলতা আসলে সৃষ্টি হলো। তো কি কি জটিলতা সেটা মিম আপনাদের সাথে শেয়ার করবে। প্রথম 3 মাস মোটামুটি ভালোই গেছে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে দেখা গেল যে আমার যে কিচেন রুম ওইখান থেকে আমার প্রচুর তেলাপোকা হয়। আর ওই পাশে আগে যে হেল্পিং হ্যান্ড কাজ করতো, আগে যারা থাকতো আর কি তাদের, তো ওনাদের যে হেল্পিং হ্যান্ড ছিল ওনাকে আমরাও নিয়েছিলাম। নেওয়ার পর উনি বললো যে এই বাসায় নাকি আগে থেকে এরকম প্রচুর পরিমাণে তেলাপোকা হয়, মানে ওষুধ দেওয়ার পরই আবার দেখা যায় যে 1 সপ্তাহ না যাইতে যাইতে ছোট ছোট তেলাপোকা ভরা, যেহেতু ক্যাবিনেট করা ছিল পরিষ্কার করলেও ওটা ভালো থাকতো না। আর দ্বিতীয় যে মেন সমস্যা কিচেনের সেটা হচ্ছে পানি জমতো ওর কাছে শোনেন, মানে কত পরিমাণে যে বিষয়টা হচ্ছে কি আপনার ওই ঘরেও পানি চলে যাইতো, মানে এত পরিমাণে পানি জমতো। যে পাইপ গুলো লাগানো ছিল ওর মধ্যে অনেক সময় ময়লা জমে জমে পানি উঠে যেত। তো পানি উঠে গেলে দেখা যায় ব্যালকনির মধ্যে লাইন ছিল, ওইটা আসলে পাইপটা দেওয়া এইভাবে মানে যেভাবে পাইপটা দেওয়ার কথা ওইভাবে দিতে পারে নাই। আর ময়লা না জমলে তো পানি উপরে উঠবে না, ময়লা জমেই। তো ওই কারণে এটা বেশ অনেকবার ফেস করতে হয়েছে বিষয়টা। তারপরে আরো কিছু প্রবলেম ছিল, লাইক ওখানে জেনারেটর সার্ভিসটা ছিল না। ওই পানি জমাটা হয়তো কি যে পানির লাইনটার আরিফার বেলকনির লাইনটা এক জায়গায় দেওয়া, মানে এটা ওই লাইনটাই নাকি ভুলভাবে করা হয়েছে। তো ওর মানে রান্নাঘরে পানি জমে ওর বেলকনিতে পানি একদম উঠে ওর রুমেও চলে যাইতো। আর সেটা মানে কিছু অবস্থা এটার বলার বাহিরে, এটা সব থেকে বেশি মানে কষ্টদায়ক ছিল। এখন বিষয়টা হচ্ছে যে ওইটা একটা প্রবলেম ছিল, জেনারেটর সার্ভিস ছিল না। এছাড়াও যে প্রবলেম গুলো ছিল সেটা হচ্ছে ওই বাসাটা এমন ভাবে মানে এমন একটা সাইডে আপনার বাতাসের স্বল্পতা অনেক কম, অর্থাৎ বাতাস আসে না বললেই চলে, খুব কষ্ট। আর এমনিতে এখন যে পরিমাণে গরম, তো সেখানে যদি বিদ্যুৎ চলে যায়, তো একটা চার্জার ফ্যান বাসায় রয়েছে, এটা কতক্ষণ ব্যাকআপ দেয়, ভালো ব্যাকআপ দেয়, কিন্তু দেখা যায় তারপরেও যদি একটু জেনারেটর থাকতো সেক্ষেত্রে সিলিং ফ্যান গুলো চালানো যেত, কোনো প্রবলেম হতো না। তো ওই জিনিসটা আসলে ফেস করতে হচ্ছিল। আর আরশিয়ায় এমনিতেই যে পরিমাণে ঘামে, আর আমরা একটা জিনিস থিঙ্ক করলাম যে এবার আমরা যতটুকু জানি যে বিদ্যুৎ নাকি অনেক বেশি পরিমাণে যাবে বা বিদ্যুতের প্রবলেম হবে, তো সেই জায়গা থেকে আমাদের ভিতরে একটা ভয় কাজ করতেছিল সবসময়, যে স্পেশালি আরশিয়ার ম্যাটারটা নিয়ে। আর ছোট বাচ্চাদেরই বেশি সমস্যা এই গরমের জন্য, মানে প্রচুর পরিমাণে যেহেতু গরম পড়তেছে ওরা কিন্তু অসুস্থ হইতে বেশি সময় লাগে না। আর যাই হোক, আমার আর একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে আমার 3টা রুম লাগবে। ওইটা ছিল 2টা রুম আর ডাইনিং ড্রয়িং। আসলে ওখানে বিষয়টা হচ্ছে কি ডাইনিং ড্রয়িংটা অনেক বড় ছিল। ওনারা ওই ডাইনিং ড্রয়িং এর মধ্যে প্রতিটা ফ্লোরেই কিন্তু ঠিক ওই সাইডে একটা করে রুম রয়েছে। তো ওরা যেটা করছিল সেটা হচ্ছে যে আপনারা পর্দা দিয়ে এই জায়গাতে একটা রুমের মতো করে আমরা থাই দেওয়ার কথা বলছিলাম, উনি বলছিল ওঠার আগে যে থাই দিবে, পরবর্তীতে আর থাই দেয়নি, বলছে ওনার টাইলস নষ্ট হবে, নষ্ট হবে, নষ্ট হবে বলে আর দেওয়া হয়নি। তো সবকিছু মিলে আমরা এক রুমে থাকি, আরিফা এক রুমে থাকে। আমার যেহেতু ভাই আছে, তারপর আমাদের আত্মীয় স্বজন, গ্রামে আত্মীয় স্বজন আছে, আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, তারা যখন আসবে তখন আমি তাদেরকে মানে কি বলবো, আমি তো আর বাইরে শুইতে দিতে পারি না, ওটা আমার কাছে খারাপ লাগে। তো আমি বলতেছিলাম যে আমাদের 3 রুম লাগবে। এটা একটা মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আর যেহেতু আল্লাহর রহমতে আমার বাড়িটাও করা কমপ্লিট হয়ে গেছে, তো ওই মানে ওই সাইডটা নিয়ে আর কোনো টেনশন নেই। অর্থাৎ আমার যে অর্থটা ওদিকে দিতে হতো সেটা তার প্রয়োজন হচ্ছে না। তো সেই জায়গা থেকে পরবর্তীতে মানে সার্বিক দিক থেকে আমরা চিন্তা ভাবনা করে পরে সিদ্ধান্ত নেই যে আমরা বাসাটা চেঞ্জ করব। তবে আমরা বর্তমানে যে এরিয়াটাতে আছি এটা খুবই ভালো একটা এরিয়া। মিম চাইলেও আমি জানি ও সবসময় একটা কথা বলে যে এখান থেকে মনে হয় না যে অন্য কোথাও যেতে পারবো। একেবারে খুবই নিরিবিলি, এখানে কোনো ধরনের কোনো নয়েজ নাই, কোনো ঝামেলা নাই, প্রাকৃতিক একটা পরিবেশ রয়েছে।
তো আসলেই তাই, আমার এখান থেকে যদিও যেতে কষ্ট হয়, অবশ্য আরিফার জন্য আমার সুবিধা হয়েছে। ও আরিফার কারণেই আমি কিন্তু এখান থেকে যেতে পারতেছি না, কারণ আমি মিমকে অনেকবারই বলছি ওদিকে চলে যাব। মিমের ক্যাম্পাসটাও কিন্তু আমার কোর্টের ওইদিকে, কিন্তু আরিফার জন্য আসলে সেটা সম্ভব হচ্ছে না, কারণ আরিফার তো এখানে ওর ইউনিভার্সিটি ক্যাম্পাসটা কিন্তু আমাদের বাসা থেকে। আর সত্যি বলতে আমি ওকে এটাই বলি যে আমি এই জায়গাটা ছেড়ে যেতে পারবো না, কারণ এই জায়গাটা অন্যরকম, পুরান ঢাকার ওইদিকে ও নিতে চাই, কিন্তু প্রচুর ধুলা বালি মানে, আর সব সময় শব্দ মানে নয়েজ। আর একদম পুরান ঢাকার এরিয়া যারা থাকছেন তারা তো জানেন একদমই পাশাপাশি বিল্ডিং। হ্যাঁ, আগে মানে যে একটা বাসা ছিল একদম প্রথম আমাদের, ওইটা মানে আলোই আসতো না। তো যাই হোক, আমরা মনে হয় অনেক বেশি কথা বলে ফেললাম। তবে আমরা আপনাদের যে প্রশ্ন ছিল আমরা বাসা কেন ঘন ঘন চেঞ্জ করলাম সেটার ব্যাখ্যা কিন্তু আপনাদেরকে দিয়েছি। আর আমার খালা শাশুড়িদের কথা আসলে মানে কি বলবো, ওরা যে মানুষ হিসেবে কতটা অসাধারণতা বলার মানে ভাষায়, মানে ওখান থেকে যখন মিম আসবে বারবার একটা কথাই বলতেছিল যে এখানে ছিলাম, খালার বাসা ছিল, যে কোনো সময় ডাকলেই আসতো। এখন অন্য জায়গায় যদিও পাশাপাশি কাছাকাছি, তারপরেও তো দুইটা আলাদা বাসা হয়ে গেছে, দুইটা বিল্ডিং হয়ে গেছে। তো এই জন্য দেখা যায় যে ওর এই বিষয়টা নিয়ে মন খারাপ। আমার খালা শাশুড়ি সেম কথাটাই বলেছে। তো আসলে আমরা সবসময় চেষ্টা করি তারাও আমাদের বাসায় দিনের মধ্যে একবার হলেও হবেই, এটাই আর কি। তো তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি সবসময় যে তারা সবসময় বিপদ আপদে পাশে রয়েছে। এই যে কয়েকদিন আগে মিম হঠাৎ করে অসুস্থ, আর সে অসুস্থ হলে রাত নাই দিন নাই, যখন মন চাইছে ডাকছি, রাত 2:30-3টার দিকেও ডাকছি যে আসেন একটু। তো এই হলো বিষয়। আবার এখানে হসপিটালে মিম ছিল ভর্তি, সবসময় সার্বিক দিক থেকে তারা সহযোগিতা করেছে। আর পাশে আসলে নিজেদের কেউ থাকলে এটা যে কতটা উপকার আসলে এটা আসলে ভাষা একটা নিজের একটা শক্তি থাকে যে আমার কিছু একটা হলে যে কোনো মুহূর্তে তাদেরকে পাশে পাবো, এই আর কি। তো যাই হোক, আপনাদের হয়তো অনেকেই ভেবেছেন কোনো প্রবলেম হয়েছে কিনা, কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি। আর আমাদের বাসা চেঞ্জ করার যে রিজন গুলো সেগুলো আপনাদেরকে জানিয়েছি। আর ছোট্ট করে একটু বলতে চাই, আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে আপনারা আসলে অনেক কেনাকাটা করেন না, মানে গরিব দুঃখী মানুষকে আসলে দান বা সহযোগিতা আসলে করেন কিনা। যদিও আসলে এই বিষয়গুলো ভাবে মুখ ফুটে বলার আমি মনে করি না সমীচীন, তারপরেও মানে নিজেদের বলার কিছু নাই, আশপাশের মানুষ, ওর এলাকার মানুষ, ওরা সবাই জানে যে আমি সর্বাত্মক চেষ্টা করি, স্পেশালি যে আমি যতটুকুই হোক আমার মানে সামর্থ্যের মধ্যে, অর্থাৎ আমার অ্যাবিলিটি অনুযায়ী মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি, সেটা আমার এলাকার মানুষ জানে। যাই হোক, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যাতে আমাকে আরো এই হাটটা যাতে প্রসারিত হয়, অর্থাৎ দানের হাটটা যাতে আরো মানে প্রসারিত করে দেন আল্লাহ পাক। তো যাক, আর কোনো কথা নাই, ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।